धूमपान एवं मद्यपान स्वास्थ्येर पक्षे क्षतिकारक। धूम्रपान और शराब पीना स्वास्थ्य के लिए हानिकारक है। स्मोकिंग एंड ड्रिंकिंग अल्कोहल आर इंजूरियस टू हेल्थ। এই গল্পের সমস্ত চরিত্র কাল্পনিক। इस कहानी के सभी पात्र काल्पनिक है। All characters in this story are fictional. নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজ গপ্পবার। জানি প্রতি সপ্তাহের এই দিনটা আপনাদের কাছে একটু বেশি ভালো থাকার দিন। হ্যাঁ, প্রতি সপ্তাহের মতো আজকেও কলতান নিয়ে এসেছে আপনাদের জন্য একটি বিশেষ নিবেদন। তবে আজকের নিবেদনটি কলতানের পক্ষ থেকে আমাদের প্রিয় শ্রোতা বন্ধুদের জন্য একটি বিশেষ উপহারও বলা যেতে পারে। কেন? গেছো দাদা, কাকেশ্বর কুচকুচে, উধো বুধো, ন্যাড়া কিংবা হিজিবিজ বিজ অথবা ব্যাকরণ সিং, এদের কথা তো নিশ্চয়ই মনে আছে আপনাদের। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এরা অমর সৃষ্টিকর্তা সুকুমার রায়ের সেই বিখ্যাত কালজয়ী গল্প হযবরলয়ের কিছু বিশেষ চরিত্র। আমরা সকলেই জানি এই গল্পটি এক অনন্য এবং অদ্বিতীয় সৃষ্টি। এই গল্পের অনুকরণে কোনো গল্প তৈরি করার কোনো রকম ধৃষ্টতা দেখানোর উদ্দেশ্যে নয়, স্রষ্টার দেখানো পথে হেঁটে এই ধরনের গল্প কোনো এক আধুনিক পরিস্থিতি নিয়ে লেখার চেষ্টা মাত্র করা হলে সেটা পড়তে বা শুনতে কেমন লাগবে সেটাই বোঝার জন্যই আমাদের আজকের গল্প কচটতপ। তবে হ্যাঁ, গল্পটি শুনে কিন্তু কেউ রামগরুরের ছানা হয়ে থাকতে পারবে না। এবার শুনবেন নাকি ঠকবেন, মর্জি আপনার। গল্পটি লিখেছেন কলতানের একনিষ্ঠ সদস্য ঋদ্ধকিরণ। আর চরিত্রদের সাথে আগে গল্পে পরিচয় করে নেওয়া যাক, তারপর বরং জানবো কোন ভূমিকায় কার কণ্ঠ আমরা শুনতে পেলাম। তাহলে আসুন সরাসরি এবার চলে যাই গল্পে। রোববার মানে গপ্পবার। গরমকাল, তাও একটা চায়ের দোকানে দেখা যাচ্ছে কিছু আমরা চা খাবো না আমরা চাওয়ালা পাবলিক ফাটাফাটি গরমে সিদ্ধ হয়েই বোধহয় সিদ্ধান্ত নিয়েছেন যে আজকে চা না খেয়ে যাবেই না। কি আর করার, চায়ের দোকানি হাঁক ছাড়লো। এই বিশু, কটা চা গুনে বল। বিশু হলো 13 বছরের একটি ছেলে, পড়াশোনা করে না। ওর বাপই ওর পড়াশোনা ছাড়িয়ে দিয়েছে। স্কুল যাওয়ার নাম করে পল্টুদের বাড়ির পিছনে ছোট মাঠটায় গিয়ে গুলি খেলতো। ওর বাপ জানতে পেরেই খুব ঠ্যাঙালো তাকে একদিন। তারপরেও বজ্জাতটা পড়ার নামে গিয়ে মাছ ধরে, মেয়েদের টিটকেরি দেয়, আর কারুর গাছের কোনো কাঁচা পাকা ফলই তার দয়ায় আর গাছে থাকে না, কোথায় যেন চলে যায়। কিন্তু যখনই এ ছোড়া বিড়ি টানা ধরলো, তখনই তার বাপ তাকে এই দোকানের কাজে ঢুকিয়ে দিল। তাও কিছু মানুষ বলবেন তো যে শিশু শ্রমিক আইন বিরুদ্ধ। তাদের জানিয়ে রাখি যে এখন সে নিজের বাপের দোকানেরই একজন অবৈতনিক কর্মচারী। তাকে নিয়ে তার বাপের চেয়ে বেশি চিন্তা নিশ্চয়ই আর কারো হতে পারে না। আর যাদের হবে তাদের জন্য রইল এক বালতি সমবেদনা। আর যাদের বালতি নেই তারাও চিন্তা করবেন না, যে কোনো পাত্রেই সমবেদনা ভর্তি করে দেওয়া হবে। এইবার আসল কথায় আসা যাক। বিশু গুনে দেখল মোট 7 জন বসে আছে। তার মধ্যে 2 জন চা খাচ্ছে এবং আরো 2 জন আগেই জানিয়েছিলেন তারা চা খাবেন না, শুধু একটু হাওয়া আর ধোঁয়া খাবেন। তাহলে রইল বাকি 3। এবার বিশু হাঁক পারল, কারো লিকার আছে?
সেটা শুনে একজন উঠে চলে গেল, আর বাকিরা কেউ কোনো সাড়া শব্দ করলো না। শুধু ফ্যানের তলায় বসা লোকটাই একমাত্র গরমে হাঁসফাঁস করছিল। তার ঠিক পাশেই আরো একজনকে হঠাৎ লক্ষ্য করলো বিশু। লোকটা আন্দাজ তার বাবার বয়সী হবে, কান ঢাকা হিপ্পি মার্কা চুল, আর গায়ের রং চুলের থেকে খুব একটাও আলাদা না করা গেলেও বোঝা যায় কোনটা কি। জোড়া ভুরু, দেখলেই মনে হয় মাথায় ঠান্ডা লেগেছে বলে কেউ হনুমান টুপি কেটে হেলমেটের মতো মাথায় পরিয়ে দিয়েছে। আর চোখের মনি দুটো গোল গোল, তবে আশপাশটা গর্তে ঢুকে গেছে। গাল দুটো টিন ভাঙা লোহা ভাঙা, তবে নাকটা কিন্তু টিকলো। আর দাঁতগুলো দেখলেই মনে হবে দাঁতের জন্ডিস হয়েছে। কিন্তু পুরো শরীরটা দেখতে খানিকটা বড়সড় পুঁটি মাছের মতো। যাই হোক, তবু তো কাস্টমার লক্ষ্মী আর দোকানদার পেঁচা, এই ভেবে বিশু আর ঘাঁটালো না তেমন, কিন্তু চাও বানালো না। বিশুদের এই দোকানটা আসলে বেশ অনেকটাই বড়। এটা একটা চায়ের দোকান কাম হোটেল। ভোর 3টে থেকে চা বিস্কুট কেক, তারপর 9টা থেকে তার সাথে হোটেলের ঘরে লুচি তরকারি ডিম সেদ্ধ ডিমের অমলেট পোচ, এরপর দুপুরে সবজি ভাত ডিম ভাত মাছ ভাত মাংস ভাত, এবং রাতে রুটি তরকা চানা মশলা। সামনের জায়গাটা জুড়ে চায়ের ঠেক, আর ভেতরে হোটেল। বিশুর বাপ যিশু, মানে যীশুকৃষ্ণ, মানে যীশুকৃষ্ণ দাসের শুধু তদারকি ছাড়া আর সেখানে কোনো কাজ নেই। তবে বিশুর কিন্তু রেহাই নেই, তাকে দুদিকেই সামলাতে হয়, এবং সেটা সে খুব পটুতার সঙ্গেই করে থাকে। কিন্তু মুশকিল হলো ওই শ্যামা প্রসাদকে নিয়ে। বেটার ছেলে থুড়ি বেটা, বেটা এক আকাট মুখ্যু, না জানে লিখতে না জানে পড়তে, আর তার ভাষা উদ্ধার করা ভাষাবিদেরও কম্য ছিল না যদি না বিশু নামক এই জন্তুটি পৃথিবীতে জন্মাতো। এই বিশুর দয়াতেই এখন সেগুলোর কিছু কিছু বাংলা ভাষার মতো শোনায়। কিন্তু তাতেও হবে কি, বেটা যে কানেও শোনে কম। মাঝে মাঝে বিশুর বাপ যিশু এর জন্য এমন খোঁচে যায় যে রীতিমতো টম অ্যান্ড জেরি কাণ্ড বেঁধে যায়। এখানেই শেষ নয়, শ্যামাপ্রসাদের আরো গুণ আছে। জিনিসপত্র আনতে গিয়ে ফেলে দেওয়া, ভুলে যাওয়া, কুকুরকে ভাত খাওয়ার বাসনে খেতে দিয়ে তারপর তাদের খাওয়া হয়ে গেলে থালা না ধুয়েই সেই থালায় খদ্দেরদের খেতে দেওয়া, আরো কত কি। তবে বেটার বিন্দুমাত্র অহংকার নেই। বর্তমান সময়ে কলকাতার তাপমাত্রা রয়েছে 50.00000000 ডিগ্রি, অর্থাৎ 50 ডিগ্রি সেলসিয়াস। কিছু সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে যে গুজরাটের আমেদাবাদ শহরে গরমে একটি মহিলার মাথায় আগুন জ্বলে গিয়েছে এবং তার সব চুল পুড়ে গিয়েছে। তিনি এবং তার পরিবার অত্যন্ত দুঃখের সঙ্গে জানিয়েছেন যে মহিলাটির হেয়ার প্লান্টেশনের জন্য বর্তমানে তাকে এবং তার পরিবারের সকল সদস্যদের সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাতে হচ্ছে। কিন্তু তার শ্বশুর শাশুড়ির ভিডিওতে ভিউ করলেও মহিলার নিজস্ব ভিডিওগুলোতে কোনো রিচ না থাকায় মহিলাটি ও তার স্বামী হতাশ হয়ে পড়েছেন এবং তাদের সাইকিয়াট্রিস্টের উপদেশে তারা নিজেদের রিংটোনে রেখেছেন এবং ফোন আসলে রিসিভ না করে তারা পুরো গানটা শোনে। ঘাটের মোড়াটারে বন্ধ করতে পারছিস না? এবারে কিন্তু এক কাজ চিরে ভাঙ্গা ফেলুম কইতেছি। অগ্নিদগ্ধ চোখ নিয়ে কথাগুলো বলতে বলতে হোটেলের ঘর থেকে চায়ের দোকানে প্রবেশ করলো রান্নার মাসি। মাসির নাম কিছু একটা আছে,
তবে সেটা জানতে চাওয়ার ইচ্ছে বা সাহস কোনোটাই কেউ কখনো অনুভব করেনি, তাই কেউ জিজ্ঞাসাও করেনি কখনো। রাতে রুটির সাথে চানাটা মাসি জাস্ট ব্যাপক রাঁধে বলে সবাই ভালোবেসে মাসিকে চান্না মেরেয়া বলেই ডাকে। মাসি ভয়ঙ্কর খেপে যায় ভাবছো? না, একদমই না। মাসি বোঝেই না এইসব। মাসি ভাবে তার কোনো রান্নাকে নাম দিয়েছে ওরা, আর হ্যাঁ, খানিকটা তাই তো। কিন্তু বিশুও তো মহাবজ্জাত, সেও চটাক উত্তর দিল না। দুজনে একদম সাপে আর নেউলে। মাসির রেডিওর সাংস্কৃতিক অনুষ্ঠানের বিরুদ্ধে কথাগুলো শুনে বিশু এমন বিষ যে রেডিওর আওয়াজটা আরো 2 দাগ বাড়িয়ে দিল। মাসি এবার আরো চেঁচিয়ে উঠল, তোর তো দেখছি খুব সাহস বেড়েছে। বড়দের কথা একদম শুনিস না। নিজেরে যে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। প্রবাদখানা শুনে হঠাৎ করেই মাসির সেই রাগের টোন কান্নার নোট ধরে গাইতে লাগলো। মাসি ফুঁপিয়ে ফুঁপিয়ে বলল, কেষ্টাদা গো, ও কেষ্টাদা, তোমার বেটাকে আই যদি কিছু না বলো তবে খেয়ে আমি। মাসির কথা থামিয়ে একটি হুঙ্কার শোনা গেল। এইখানে একটু বলে নেওয়া ভালো যে ক্যাশটাদা ওরফে কেষ্টাদা আসলে যীশু কৃষ্ণর নামের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ কৃষ্ণ শব্দের অচলিত সংস্করণ। এবার আসা যাক এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যাঘাতটা ঘটালো কে? কে মানে হু, হু মানে কোন, মানে কে কে কে? তিনি আর কেউ নন, সেই হিপ্পি পুঁটি মাছ লোকটা। বিশু এতক্ষণ খেয়াল করেনি যে লোকটা তখনও সেখানে রয়েছে। লোকটার হুঙ্কারেই বিশুর চোখ পড়ল। সাইলেন্ট। তারপর একটু নরম হয়ে, প্লিজ কিপ কোয়াইট। তোমরা এত চেঁচামেচি করিতেছ যে আমি পড়িতে পারিতেছি না। তা তোমাকে পড়তে কে বলেছে গো? বাড়িঘর নাই যে একানে এসো পড়তে? মাসির মস্তিষ্কে উত্তরটা যেন আগে থেকেই প্লে নেক্সট করা ছিল। ছো মেরে ছিনিয়ে নেওয়ার মতোই কথাগুলো বলে মাসি আবার হোটেলের ঘরে চলে গেল। তবে যেতে যেতেও বিড় করতে ছাড়লো না। যেতে সব হারামজাদা এসে জোটে একবারে নুরা জ্বালাইয়া দিতে হয়। হালার পোড়ার মুখির বুখ্যা। হিপ্পি পুঁটি মাছের পাশে যে লোকটা ফ্যানের তলায় বসেও ঘেমে যাচ্ছিল, সে তখন বিশুর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে, আর সেই কারণেই বিশু মনে মনে তার নাম দিয়েছে ন্যাকা ষষ্ঠী। হিপ্পি পুঁটি মাছ শেষের দিকে কিছু শুনতে পেয়ে বোধহয় তেড়ে যাচ্ছিল হোটেলের ঘরের দিকে। হোয়াট ইজ পোড়ামুখী? ঠিক সেই সময় ওই হোটেলের দরজা দিয়ে বেরিয়ে এলো স্বয়ং শ্যামাপ্রসাদ। দাঁত বদনখানা এগিয়ে একটা দাঁত কেলানি হাসি দিয়ে সে এগিয়ে গেল হিপ্পি পুঁটি মাছের দিকে, আর তার সাথের লোকটা তখনও বিশুর দিকে তাকিয়ে হাসছে আর দাঁত দিয়ে নখ চিবোচ্ছে। বিশু একটু নজরটা লোকটার উপর থেকে ঘুরিয়ে হিপ্পি পুঁটি মাছের দিকে ফেললো, আর তৎক্ষণাৎ ভুরুজোড়া কুচকে দুটো থেকে একটা হয়ে গেল। হিপ্পি পুঁটি মাছের হাতে ধরা রয়েছে সেই পুরোনো দিনের পুঁথির মতো একটা বই, এবং সেই রদ্দি মার্কা চারিদিক হলদে হয়ে যাওয়া পৃষ্ঠাগুলোর মধ্যে এক জায়গায় তর্জনী দিয়ে রেখেছে এবং বৃদ্ধাঙ্গুল, মধ্যমা ও অনামিকা দিয়ে বইটা ধরা। ওর বোধহয় শ্যামাপ্রসাদের চাঁদ বদনটা ঠিক পছন্দ হয়নি, তাই আবার নিজের জায়গায় গিয়ে বসে বইটা খুলল। হিপ্পি পুঁটি মাছের এই এক দোষ, বেচারা পড়ার সময় যেটা পড়ছে সেটা ছাড়া আর অন্য কোনো দিকে মন কান কিছুই দিতে পারে না। মানে যতটা পারা আর কি, মানে না পারা যায় আর কি। ও সরি পারা না 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 পারা, ধর যাই হোক। হঠাৎ শ্যামাপ্রসাদ বলল, বাবু তোমরা কি জানেন? বলল মানে তার অজানা ভাষার যতটুকু বাংলা অনুবাদ করা গেছে আর কি। এদিকে তো হিপ্পি পুঁটি মাছের বই পড়া আরম্ভ।
তার সাথে চলল শ্যামাপ্রসাদের কানে কানে বিশুর 5 ফোড়ন। বিদায় বন্ধু আলবাতে। ডাল ভাতে লগে কি খাইবেন? ডাল ভাতে না, আলবাতে। আলবাতে পিন্টু। কি? উনি বললেন ডাল ভাতে ঘন্ট। আইয়া ঘন্ট দিয়ে কি খাইবেন আগে কইবেন না। কি আজে বাজে বকছো বলো তো তোমরা তখন থেকে? কি আগে কইবেন? আমি ঘন্টর কথা বলিনি, আমি বললাম আলবাতে পিন্টু। হেই ডাকি না। এক দর্জি। ব্যাগ ধরছি? কার ব্যাগ ধরছেন? আলবাতে পিন্টুর। কেন? মানে পাড়া। কি পাড়া? ডিম পাড়া। আমি কেন ডিম পাড়তে যাব? একদম। হাট্টিমা টিম টিম ওরা মাঠে পাড়ে ডিম। এইসবের মধ্যে বিশুর হঠাৎ খেয়াল হলো চায়ের দোকানে যে দুজন বসে হাওয়া আর ধোঁয়া খাচ্ছিল তারা হাওয়া আর ধোঁয়া খেতে খেতে এত হালকা হয়ে গেছে যে কখন কোথায় ময়দান ছেড়ে উড়ে গেছে তার টেরই পাওয়া যায়নি। এদিকে হিপ্পি পুঁটি মাছের বন্ধু ভাই যাই হোক সেই নেকা ষষ্ঠী দণ্ডায়মান হলো, আর একটু ভালোভাবে বললে ময়দানে অবতীর্ণ হলেন এবং হয়েই বললেন খেলা হবে। এবং সেটা বললেনও এমন ভাবে লাফিয়ে হাতে তালি টালি দিয়ে যে তার মুখের ভঙ্গিতে পরিষ্কার হয়ে গেল যে সে এক ভয়ঙ্কর ভয়াবহ ভরাডুবি খেলায় মেতে উঠতে চায়, যার কোনো শেষ নাই, সীমা নাই, অন্ত নাই। বিশু চমকে উঠে ফিসফিস করলো, মনের কথা পড়তে পারে নাকি? হত ছাড়ার দল, তবে তোমরাই খেলো। বলেই হিপ্পিপুটি মাছ এই সুযোগে ধপ করে বসে পড়তে গিয়ে মেঝেতে আছাড় খেলো। কারণ সেখানে কিছুই ছিল না, ছিল একটু দূরে একটা প্লাস্টিকের টুল। কিন্তু কি আশ্চর্য, সে উঠে দাঁড়ানোর চেষ্টা না করে পকেট থেকে দুটো তুলো বের করে কানে রীতিমতো ঠুসতে লাগলো। এমন ভাবে ঠুসতে লাগলো যে কানের ময়লা সমেত একেবারে ব্রেন ওয়াশও হয়ে যাবে। এদিকে বিশু একবার উকি দিয়ে দেখলো যিশু ঘুমোচ্ছে। হঠাৎ সরাত করে তার চোরা পকেট থেকে বেরিয়ে এলো একটা বিড়ি, কিন্তু সেটাকে আপাতত কানের পিছনে গুজে চোখ কান খোলা রাখতে হলো, কারণ ঠিক সেই সময় শ্যামাপ্রসাদ প্রচন্ড চিৎকার করে হেসে উঠল, আর তাতে গেল যিশুর ঘুম ভেঙে। শ্যামাপ্রসাদ গোবেচারা স্বভাব অনুযায়ী শুনতে না পেয়ে বলল, হিপ্পিপুটি মাছ ততক্ষণে কানে তুলোটা গুঁজে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। সুযোগ পেয়ে বিশু 5 ফোড়নটা দিতে যাবে, হঠাৎ খেয়াল হলো তার বাপের চোখ তো খোলা। বিশু নিজেকে সম্পূর্ণ সংযত করেই বলল, উনি বললেন তোমরা খেলো। বলেই সে 2-1বার চোখ পিটপিট করতে করতে জোর করে একটা ফুটিয়ে তোলা হাসি হেসে বাপের দিকে তাকাতেই দেখলো যে তার মুখ গম্ভীর। সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডও দেরি না করেই সে চোখ সহ গোটা মাথাটাই আবার ঘুরিয়ে নিয়েছে ফের আগের অবস্থায়। শ্যামাপ্রসাদ হতচ্ছাড়া কি শুনলো কে জানে, সে তার হাতের আঙুলে কর গুনতে গুনতে ভেতরে চলে গেল। আর হিপ্পিপুটি মাছের বন্ধু না ছাত্র না পাত্র না পাত্রী, ওই কিছু একটা হবে, সেই প্রাণীটা হতাশ হয়ে কানে তুলো গোজা হিপ্পিপুটি মাছের গড়গড় করে পড়ে যাওয়া মঙ্গলের জঙ্গল উপন্যাসটি শুনতে লাগলো। বিশুর বাপ তককে তককে ছিল, কিন্তু ঝামেলা লাগলো না দেখে সেও হতাশ হলো। তারপর পতঙ্গের ভঙ্গিতে শরীরটাকে নাচিয়ে হাই টাই তুলে একটা মহা আড়মোড়া ভাঙলো। তারপর জুতোটা পায়ে গলিয়ে নিয়েই হাত পাড়তে পাড়তে হোটেলের ঘরের দিকে এগিয়ে গেল। ওরে শ্যামা, কোথায় গেলি বাপ? আমারে চট করে একটু ভাত বেড়ে দে। কই গেলি রে শ্যামা? শ্যামা! বিশু জানে বাপ খেতে গেছে, সে বাপের জায়গায় গিয়ে বসলো। রেডিওটা তখনও জ্যান্ত থাকার দরুন তখনও নানান অপ্রয়োজনীয় খবর বলে চলেছে। কলকাতায় ঋতু পরিবর্তন কিছুদিন বন্ধ আছে,
এখন ঋতু বিনিময়ে নজর দিচ্ছেন জাতীয় নির্বাচনের অবৈধ প্রার্থী বিলা বদন বিশ্বাস। যদিও তার কথা কারোরই বিশ্বাস হয় না, তবুও তিনি দাবি করেন যে এবার তিনি আগে বর্ষা আনবেন, তারপর শীত। হেমন্ত আর বসন্তের বিয়ে দিয়ে ওদের একসাথেই আনবেন। শুধু গ্রীষ্মকালীন দাবদাহ আসতে পারে যখন তখন, কারণ ওটা ফ্রি ফ্রি ফ্রি। এখনকার কুখবর এই পর্যন্তই, এবং বাকিটা আর কখনোই না। সাথে থাকবেন, তবেই তো পিছিয়ে পড়বেন। বাঁচা গেছে বলে কানে গোজা বিড়িটার সামনে পিছনে ফুঁ দিয়ে দিল। কুখবর শেষ হতেই রেডিওতে গান আরম্ভ হলো। তাও যে সে গান নয়, বিশুর সবচেয়ে প্রিয় গান। যদিও বিশুর চুলগুলো ঝাঁটার কাঠির মতো, তবে তার ইচ্ছে আছে একদিন তার মাথার চুলগুলো কোঁকড়ানো হবে। গানে শোনা গেল, তখনই বিশু কিছুটা বিড়ি টেনে ভালো করে মস্তিষ্কের শিরা উপশিরায় ঘুরপাক খাওয়াতে না খাওয়াতেই ওই আবার বাপের ডাক, এই বিশু, বিশু রে। বিড়িটা আচমকা লুকোতে গিয়ে হাতে ছ্যাঁকা টেকা খেয়ে একাকার, শুধু বেরোলো কয়েকটা। জীবনটা একেবারে ধনে পাতা বাটা হয়ে গেল। হ্যাঁ আসছি বলে বিশু রেডিওটা বন্ধ করে ভেতরে যাওয়ার সময় দেখলো ওই হিপ্পিপুটি মাছের সঙ্গের লোকটা আবার মেয়েদের মতো মুখে হাত চেপে ফিক ফিক করে হেসে উঠল। তারপর ঝাল লাগলে মানুষ যেমন করে ঠিক তেমনি করেই দুটো হাত নাড়িয়ে আবার একটু ঘাম মুছে নিয়েই আর চোখে তাকিয়ে নিল বিশুর দিকে। এসব ন্যাকামো দেখে বিশুর গা পিত্তি একেবারে জ্বলে উঠল। কিন্তু ওদিকে আবার বাপ ডেকেছে, ওদিকেই আগে যেতে হবে। হোটেলের ঘরে ঢুকেই বিশু দেখলো যে তার বাপ তখন মহা সুখে রুই মাছের মাথা ভক্ষণে ব্যস্ত। কারণ মাথা চিবোতে উনি আবার বিশেষজ্ঞ। মাথা চিবোতে চিবোতে হঠাৎ বিশুকে চোখে পড়ায় তার বাপ বিশুর মাথা চিবিয়ে খাবে ভাবছেন। এই না না, সে বলল, একটু ঠান্ডা জল ভরে নিয়ে আয়, ততক্ষণে আমার খাওয়া হয়ে যাবে। আর হ্যাঁ, দৌড়ে যাবি, ছুটতে আসবি, দেরি যেন না হয়। বিশু চায়ের দোকানে জল আনতে গিয়ে দেখলো যে দোকানের একটা অন্য গ্রহের প্রাণী এসে দাঁড়িয়েছে। এদিকে ওদিকে উকি মারছে, মনে হচ্ছে খদ্দেরই হবে। এগিয়ে গেল বিশু। ও না না, খদ্দের বললে অন্যায় হবে, একটু ন্যায় করা যাক। একজন অতীব উজ্জ্বল রমণী দোকানের সামনে দাঁড়িয়ে, সাথে একটা পুচকে মেয়ে। রমণীর কপালটা এতটাই ছোট যে দেখলে মনে হয় ফলস চুল, এবং সেটা পায়ের গোড়ালি পর্যন্ত নেমে গিয়েছে। তার ওই সংকীর্ণ কপালের নিচে দুটো শুঁয়োপোকা ভুরু, এবং সেটা মাঝে মাঝে চাপা পড়ে যাচ্ছে উপর থেকে হলুদ হয়ে ধীরে ধীরে নিচের লালে মিশে যাওয়া নকল কাঁচের চশমার ফ্রেমটা। তাই স্বাভাবিকভাবেই আঁখো মে উসকি ক্যাসে আদা থি সেটা আর বোঝা গেল না। কিন্তু সবচেয়ে দৃষ্টিকারে গাল দুটো ও ঠোঁট জোড়া, আহা! তেরা বেঁকা একটা নাকের দুপাশে এবড়ো খেবড়ো গালের উপর দিয়ে সমতল ভাবে কিছুর একটা প্রলেপ স্পষ্ট বোঝা যাচ্ছে, এবং সে মাঝে মাঝেই ঘর মোছার ন্যাকড়ার মতো দেখতে একটা কাপড়ের টুকরো দিয়ে একটা টিনের কৌটোতে রাখা খড়িমাটির স্তর বসিয়ে যাচ্ছে ওই আস্তরণটির উপর। এইখানে একটু বলে নি, যে বাচ্চা মেয়েটা এখন একটা লজেন্স চুষছে মহা আগ্রহে, সেটা এতক্ষণ তার হাতে ছিল না। কোথা থেকে পেলো কে জানে। যাই হোক, তার মায়ের গাল দুটো এক কথায় প্লাস্টারবিহীন দেওয়ালে ধুলো জমলে যেমন লাগে, অথবা স্কুলের ক্লাসরুমে যেভাবে বাচ্চারা চক মোছার ডাস্টার গালে গোল করে ঘষে সবাই সবার দিকে তাকিয়ে হাসে, ঠিক তেমনি
কিন্তু তার ঠোঁট দুটো, উফ, বাপরে বাপ, এরকম ঠোঁট কি মানুষের হয়? কে জানে, বিশু অন্তত এর আগে কোথাও দেখেনি এরকম টিয়া পাখির পায়ের নখের মতো ঠোঁট। কিন্তু সে আরো অবাক হলো যখন সে দেখলো রমণীর মুখের ভিতরটাও পুরো লাল। একটা দেশলাইয়ের কাঠির পশ্চাৎভাগ দিয়ে পোকায় আধ খাওয়া দাঁতগুলো থেকে কি সব খুঁচিয়ে বের করতে করতে বলল, পশ্চাৎভাগ ব্যবহারের কারণটা মনে হয় এই যে একেই যা সূর্যের তাপ, যদি আগুন ধরে যায়। কিন্তু এই দেখে সবার প্রথমে যে লোক দুটো বসে চা খাচ্ছিল তারা ভূত দেখার মতো করে পয়সা না দিয়েই পালালো। বিশু ছুট লাগাতে যাবে, এমন সময় আবার অসুন্দরী রমণীর ডাক। বাচ্চা মেয়েটা হঠাৎ অমনি গেয়ে উঠল, খাইকে পান বানারস ওয়ালি। ওই যে। আর রমণী 18 পাটি দাঁত বের করে বলল, না না, এইসবের আবার কি দরকার? বাচ্চা মেয়েটা এবার লজেন্সের কাঠে দিয়ে রমণীকে একটা খোঁচা দিয়ে বলল, ধুত্তর, রসওয়ালি যাচ্ছে, ওই দেখো, রস খাবো। বলেই ভ্যা ভ্যা করে কাঁদতে লেগেছে। দূর থেকে একটা গান ভেসে আসতে শোনা গেল। আমি রসওয়ালি, রসে টই টুম্বুর, নয়তো বাদাম ভাজা, আমি নই মতি চানাচুর, সবাই বলে আমাকে সাবধান, আমি ঘুটে বাগানের রসওয়ালি, আমি ঘুটে বাগানের রসওয়ালি। হঠাৎ ভেতর থেকে ডাক এলো, বিশু, জল। বিশু আবার খেয়ালি মানুষ, তার চট করে সুকুমার রায়ের অবাক জলপানের কথা মনে পড়ে গেল। জল আর পানটা মিলছে, কিন্তু অবাক। বিশু মনে মনে ভাবলো একটা অবাক করা কাণ্ড ঘটালেই তো হয়ে যায়। আচ্ছা, এইখানে আবার একটু বলে রাখি, বাচ্চা মেয়েটা অনবরত একটার পর একটা বিভিন্ন রঙের বিভিন্ন রকমের লজেন্স খেয়ে যাচ্ছে। এই নিয়ে তার 19 নম্বর চলছে, যেটার রং হলুদ। এবার বিশু আবার, বিশু বেটা করলো কি, না দিল বাপকে জল, না দিল পান। জল আর পানকে একসাথে মেলানোর জন্য অসুন্দরী রমণীকে হাত ধরে টেনে নিয়ে গেল হোটেলের ঘরে। বাচ্চা মেয়েটা এবার নীল রঙের একটা লজেন্স মুখে নিয়ে ওদের পিছু পিছু চলল। বিশু সেখানে ঢুকেই দেখে তার বাপের তখন খাবার গলায় আটকে জল না পেয়ে যায় অবস্থা। বিশু তাও জল দেওয়ার আগে একবার পাতের দিকে চোখ বুলিয়ে নিল। মাছের মাথাটার চিহ্ন মাত্র নেই, তবে মাংসের বাটিতে তখনও 2 পিস পড়ে আছে, আর একটা থালায় 4 নম্বরটা হাতে। জল টল দিয়ে সুস্থ করে বিশুর বাপকে তখনের মতো বাড়ি পাঠিয়ে দিল বিশু। কারণ বিশুর মা ব্যাপারখানা জানতে পেরে ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেছে, তাই তারই হুকুম তামিল করলো বিশু। মাতৃ আজ্ঞা বলে কথা, অবাক জলপানের জল তো গেল চলে। একটু হতাশ হয়ে বিশু রমণীকে আবার টেনে দোকানে নিয়ে এলো। ঠিক পিছনেই লাল রঙের একটা লজেন্স চুষতে চুষতে বাচ্চা মেয়েটিও এলো। তারপর বিশু তাদের সামনেই একটা পান বানিয়ে তাতে জল ঢেলে দিয়ে অবাক হয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। ঘড়ির কাঁটায় তখন 3টে। গোটা শহর তখন গরমে দগ্ধ হয়ে পাগল হয়ে যাচ্ছে। এই সময় হঠাৎ এক বুড়িমা ওই ভরা দুপুর রোদের মধ্যে কি অদ্ভুত অসম্ভব মনের জোর নিয়ে দোকানে ঢুকে হাঁক পারলেন। বাবা কেষ্টা, জোর পেয়েছে তেষ্টা, একটু জল আনার করো দেখি চেষ্টা। বিশু সব ছেড়ে হোটেলের ঘর থেকে দৌড়ে এলো।
এসে দেখলো রোদ্দি বুড়ি। এনারও এককালে দোকান ছিল, তবে মুদির। সেখানে সব রোদ্দি মালপত্র বিক্রি করে করে এই সুনাম অর্জন করে। কিন্তু তার ছেলে মেয়েরা একজন মদ খেয়ে, একজন জুয়া খেলে, একজন অন্য মেয়ের জন্য এবং আরেকজন নিজেই মেয়ে, তাই আর বুড়ি টাকা ধরে রাখতে পারেনি। তবে কিছু পয়সা জমিয়ে রাখা আছে, খুচরো পয়সা। তাতে যদিও সে হাতও দেয় না। বিশুর রাগ ঠিক এই কারণে। মরার বয়স হয়ে এলো, তবু বুড়ি না মরে তার বাপের মাথায় চাঁটি মেরে এটা সেটা খেয়ে বেড়ায়। তাও আচ্ছা, খাবি তো খা, কিন্তু পিঠ পিছনে সুনাম করার কি আছে? তা তো চলে না। বিশু দোকানের দিকে একটু এগোতে গিয়ে থামলো। তখনও হিপি পুটি মাছ আর তার সাথের লোকটা বসে আছে। বিশুর গা পিত্তি জ্বলে উঠলো একেবারে। না না, সূর্যের তাপের চেয়ে বেশি নয়। কিছু না বলে এগিয়ে গেল রদ্দি বুড়ির দিকে। গিয়েই একটা মালিক মালিক মেজাজ নিয়ে বলল, কি হয়েছে? কি লাগবে? কি চাই? বুড়িমার বয়স 108 ছুঁই ছুঁই হলে কি হবে, মেজাজ যে কে সেই। এই এই বেটা ছেলে বিশু, তোকে বলি না বলে কিছু? তোর নাম কি যিশু? তোর নাম তো বিশু, বয়সে এখনো শিশু, প্যান্টে করে হিসু। এ বাবা বিশু, তুমি এখনো প্যান্টে করো হিসু? এ মা! বলেই হিপ্পি পুটি মাছের সেই সঙ্গীটি হঠাৎ 2 হাত দিয়ে মুখ টুক ঢেকে লজ্জা টজ্জা পেয়ে একেবারে অস্থির। বিশু কোন দিক সামলাবে বুঝতে পারলো না। আর ঠিক তখনই সে শুনতে পেল হোটেলের ঘর থেকে চান্না মেরে আর চিৎকার। হ্যাঁ বিশু, তাড়াতাড়ি আয়, মুখ পুরিটা সব খুইটটা খেলো। বিশু বুঝতে না পেরে ছুটতে গেল হোটেলের ঘরে। গিয়েই তার চক্ষু চড়ক গাছ। এই অসুন্দরী রমণী ও বাচ্চা মেয়েটা ঊর্ধ্বশ্বাসে গিলছে বিশুর বাপের পাতে পড়ে থাকা অবশিষ্টাংশ। শুরু হলো টম অ্যান্ড জেরি দৌড়। খাবারের টেবিলের চারপাশে গোল করে চক্কর কাটতে লাগলো সেই অসুন্দরী রমণী। বাচ্চা মেয়েটা, তার পিছু নিয়েছে বিশু। তার দেখা দেখি শ্যামাপ্রসাদও বিশুর পিছনে ছুটতে লেগেছে। সে কি ছোটা রে বাবা! ছুটছে তো ছুটছেই, ছুটছে তো ছুটছেই। ছুটতে ছুটতে ছোটার আয়তন বাড়ল। এইবার সবকটা এসে পড়লো চায়ের দোকানে। সেখানে আবার হিপ্পি পুটি মাছ বইয়ের একটাই অংশ বারবার পড়ে যাচ্ছে এবং তার সঙ্গীটি সেই দৌড় দেখে খুব মজা পেয়ে কোনো কারণ ছাড়াই তাদের সাথে দৌড়তে শুরু করেছে এবং খুব হাসছে। এই রোদ্দি বুড়ি আর চান্না মেয়েরা দুজনেই বয়স্ক, দৌড়তে পারবে না। তাই তারা পাশের পাড়ার মিনতি মাসি মন্দিরে কার নামে পুজো দেয়, কত টাকা দিয়ে পুজো দেয়, কতক্ষণ ধরে পুজো দেয় এবং পুজো দেয় বা কেন, এইসব নিয়ে গভীর আলোচনায় বসল। আর দৌড় প্রতিযোগিতায় কিছুক্ষণ দৌড় চলার পর সবাই জিপ টিপ বের করে কেলিয়ে ছিটকে পড়লো এদিক ওদিক। কিছুক্ষণ পর সব দিক শান্ত দেখে কান থেকে তুলো খোলার ঝুঁকি না নিয়েই হিপ্পি পুটি মাছ হঠাৎ জোরে চিৎকার করে মঙ্গলের জঙ্গল বইটার ওই একই লাইনগুলো পড়তে আরম্ভ করলো। বিদায় বন্ধু আলবাতে। ওদিকে চান্না মেয়েরা সে কথা শুনে একটা আলটপকা মন্তব্য করে বসলো। এই মিনসা, তোর অসুখটা কি একটু বলবি? কিন্তু হিপ্পি পুটি মাছের তো কানে দুলো গোজা, সে শুনতে পারছে না কিছুই। তার পরের লাইনটা শোনা গেল। বিদেশে না যেতে পারার এই চরম দুঃখে শুধু তোমার কথাই মনে পড়িতেছে, কারণ উহা তোমার জন্যই সম্ভব হয় নাই। পড়ার গতি এত ধীর যে মাঝে মাঝে এবার সবাই কিছু না কিছু জুড়ে দিতে লাগলো। এবার রমণী খানিকটা হাঁপাতে হাঁপাতেই বলল, দাদু, তুমি বিদেশের না,
টিকিটটা একটু দূরের কাটো, নাহলে আবার নরকের জন্য আলাদা খরচ হয়ে যাবে তো। এই শুনে হিপ্পি পুঁটি মাছের সঙ্গীটি হাততালি দিয়ে উঠে বলল, খেলা জমে উঠেছে, এবার আমিও খেলবো, আমাকে কেউ। শেষ কথাগুলো হিপ্পি পুঁটি মাছের পরের লাইনেই ঢাকা পড়ে গেল এবং এভাবেই চলতে লাগলো। তুমি কোনো দলের মানুষ নও। না না, আমি দল করি, কচি বাঁশ চিহ্নে ভোট দিই। এই আমিও। সাদা সিলিং ফ্যান যাদের ঘরের ছাদে। না না, একদম মিথ্যে কথা, আমাদের সাদা রঙের শুধু একটা গরু আছে। হ্যাঁ ঠিক ঠিক, আমি সাক্ষী। বিশু দেখলো মজাটা ঠিক জমছে না, সে এবার গলার স্বর বাড়িয়ে দিল যাতে হিপ্পি পুঁটি মাছের কানে গোজা তুলো ভেদ করে তার কানের পর্দা অবধি পৌঁছয় কথাগুলো। না না, কানের পর্দা ফাটিয়ে দেওয়ার মতো জোরেও না। সারা পৃথিবীতে তাদের পায়ে হাঁটার মতো এক বিন্দুও জায়গা নেই। কেন কে জানে? থাকবে কি করে, পাপিষ্ট কোথাকার। ওরে পাপিষ্ঠ, তুই তুই ভ্রষ্ট, করিস অনিষ্ট, কমেতে রুষ্ট, বেশিতে তুষ্ট, স্বভাবই নষ্ট। বুড়ি এমন খেপে না মেপে বলল যে হিপ্পি পুঁটি মাছ কিছু শুনতে পেল এমন ভাব করে একটু সবার দিকে তাকিয়ে আবার বইয়ের ভিতর মুখ গুছল। তার সাথেই আবার পিশাচিনীর মতো হেসে উঠল চান্না মেরেয়া। তাই শুনে আবার বাচ্চা মেয়েটা ভয়ে ঘুপ করে দলা পাকিয়ে ঢুকে পড়ল অসুন্দরী রমণীর কোলের মধ্যে এবং রমণী তাকে দম আটকে যাওয়ার মতো জোরে চেপে ধরে বলছে, ভয় পাস না, দেখ এই তো আমি আছি। বাচ্চা মেয়েটা একেই ভয়ে ওরকম জবুথবু হয়ে আছে, তাকে আবার নিজের মুখ দেখিয়ে বেশি ভয় পাইয়ে দিল অসুন্দরী রমণী। বাচ্চা মেয়েটার কথা ভেবে বিশুর খুব রাগ হলো ওই রমণীর ওপর, কিন্তু এতক্ষণে হিপ্পি পুঁটি মাছ বাচ্চা মেয়েটার কান্না দেখে কান থেকে তুলো খুলে নিয়ে একবার কি হচ্ছে শুনে নিল। আর শুনেই সে চমকে উঠল। হঠাৎ একদম পিন ড্রপ সাইলেন্ট যাকে বলে, অর্থাৎ একটা পিন পড়লেও স্পষ্ট শোনা যাবে। হিপ্পি পুঁটি মাছ বিশ্বাস করতে না পেরে তার থলে থেকে একটা পিন বার করে মাটিতে ফেলে দেখে নিল, না একদম স্পষ্ট। বাচ্চা মেয়েটিও হঠাৎ চুপ হয়ে গেছে, কারণ তার মুখের ভেতর পৌঁছে গেছে কালো রঙের একটা নতুন লজেন্স। হিপ্পি পুঁটি মাছ আবার বইয়ের পাতাটা খুলল। তুমি আমায় অভিশাপ করো। খ্যাটের মরা, মোর মোর। হিপ্পি পুঁটি মাছ শুনতে পেল না। কোনো এক কৃষ্ণনগর অথবা বঙ্গা লোকালের গা চ্যাপ্টা ভিড় থেকে। এই না না, এইসব রিলি কাটাটা আমি একদম পছন্দ করি না। রেলে কাটার সমস্যাটার কি সমাধান নাই রে? আর রেলে কাটলে ভালো ভূত হয় না, খালি ঘাড় মটকাতে চায়। এতক্ষণে হিপ্পি পুঁটি মাছের খেয়াল হলো এদিকে। তোমরা তখন থেকে আবার কি আজে বাজে বকিতেছ? এগুলো কি হইতেছে? আপদ, তোমাকে বলতে না যাবো কেন শুনি? হ্যাঁ, বললেও শুনতে পাবে না, ওর দোকান কাটা। আই আই কি বললি? দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। বলেই হল্লা জুড়ে দিল হিপ্পি পুঁটি মাছ এবং ছুটে গিয়ে বুকে লাথি মারতে গিয়ে হলো পা পিছলে আলুর দম। আলুর দাম নিয়ে দরাদরি করতে লাগলো বিশু। শ্যামাপ্রসাদ কেন কে জানে মাঝে মাঝেই ভ্যা ভ্যা করে কাঁদতে লেগেছে। রদ্দি বুড়ি আলুর দাম চোকালো পরশ পাথর দিয়ে এবং চান্না মেডা হয়ে গেল ঘোড়া এবং সব শেষে ন্যাকা ষষ্ঠীর একটা গোঁফ গজালো, কিন্তু কালো নয়, সাদা। অসুন্দরী রমণীটি বাচ্চা মেয়েটির গালে একটা চড় মেরে পালালো আর তারপরেই বাচ্চা মেয়েটি বড় হয়ে উঠল।
এমন সময় দোকানের টেলিফোনটা বেজে উঠল এবং মেয়েটি গিয়ে রিসিভার তুলতেই কানে এলো, তুই যদি চাস এমন হবে আবার, ভুলে যদি যাস পাবি না কো আর, ঠিক ভুল নাই সীমা নাই এর, আমি যদি চাই পাবি এমন ঢের। এতক্ষণ আমরা শুনছিলাম ঋদ্ধকিরণের কলমে কচ টতপ। এই গল্পে যেসব চরিত্রদের সাথে আমাদের আলাপ হলো, আসুন এবার তাদের আসল পরিচয় জেনে নেওয়া যাক। গল্প পাঠে প্রিয়াঙ্কা, রদ্দিপুরীর ভূমিকায় সায়নী, চান্না মেরিয়া চরিত্রে জয়িতা, অসুন্দরী রমণীর কণ্ঠে এবং বাচ্চা মেয়ের ভূমিকায় সোনালী ও অমৃতা ঘোষাল, রসওয়ালির চরিত্রে সুস্মিতা, বেতার সংবাদ উপস্থাপক এবং সহযোগী অমৃতা পাল, গৌরী ও স্বরূপ, কবিতায় শাশ্বতী, বিশু, বিশুর বাবা যিশু, হিপ্পি পুটিমাছ, ন্যাকা ষষ্ঠী এবং শ্যামাপ্রসাদ সমস্ত চরিত্রে হৃদ, শব্দ সংযোজন ও আবহ হৃদ, ভূমিকা ও কৃতজ্ঞতা স্বীকার স্বরূপ, চরিত্র চিত্রণ সায়নী, বিশেষ সহায়তায় ডক্টর অর্ক চৌধুরী, নির্দেশনা প্রিয়াঙ্কা। গল্পটি শুনে কেমন লাগলো জানাতে পারেন ভিডিওর নিচে কমেন্ট বক্সে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে রাখুন। এরকম আরও নতুন নতুন গল্প নিয়ে হাজির হবে গপ্পবার। সকলে সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন করতান।